আল মাহমুদের মধ্যে একটা অহংকার দেখা দিয়েছে। আমরা দেখেছি যে তিনি মুক্তিযুদ্ধ, কিন্তু কবি শামসুর রহমান কিংবা কবি হাসান হাফিজুর রহমান তারা তো মুক্তিযুদ্ধে যাননি। ওই সময় আল মাহমুদ যেভাবে কথাবার্তা বলতেন একজন মুক্তিযোদ্ধা হিসেবে এবং কবি হিসেবে নিজেকে বেশ বড় করে অন্যদের সঙ্গে দেখাবার চেষ্টা করতেন। এর ফলেও নানান বিভ্রান্তি তৈরি হয়েছে। এই যে তিনজন কবি, একজন শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান আর আল মাহমুদ, এই তিনজনের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। হয়তো শামসুর রহমান মনে করতেন যে আমি এই কালের শ্রেষ্ঠ কবি, হয়তো হাসান হাফিজুর রহমানও মনে করতেন যে তিনি এই সময়ের শ্রেষ্ঠ কবি। আর আল মাহমুদ বয়সে তাদের ক্ষেত্রে একটু ছোট, বেশি ছোট না, কিন্তু তিনিও ভালো কবিতা লিখছেন। শামসুর রহমানের ধারণা ছিল যে তিনি এই সময়ের শ্রেষ্ঠ কবি, হাসান হাফিজুর রহমানের ধারণা ছিল তিনি এই সময়ের শ্রেষ্ঠ কবি বা আমাদের দেশে। আর আল মাহমুদকেও তারা একটু ঈর্ষার দৃষ্টিতে দেখতেন। এইভাবে যাচ্ছে। তো মুক্তিযুদ্ধের পরে গণকণ্ঠ পত্রিকায় সম্পাদক হলেন আল মাহমুদ, অর্থাৎ আল মাহমুদের নামটাই তারা ব্যবহার করতে চেয়েছে কবি হিসেবে খ্যাতিমান। তো আল মাহমুদ এই যে শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, তাদের সঙ্গে কথাবার্তায় ওইটা বোঝাতেই চেয়েছে আমি তো একজন মুক্তিযোদ্ধা, আপনারা তো মুক্তিযুদ্ধে যাননি, আপনারা তো মুক্তিযুদ্ধ সম্পর্কে ঠিকমতো জানেননি, আপনারা তো এখানে চাকরি করেছেন। এইরকম একটা সম্পর্ক ছিল। তো দৈনিক পাকিস্তান, এটা পরে দৈনিক বাংলা নামে বেরিয়েছে, সেইখানে নানান রকমের আড্ডা হতো কখনো কখনো। তো এইখানে হাসান হাফিজুর রহমান যেভাবে বসতেন সেইখানে আল মাহমুদ গেছেন। কথাবার্তা বলার মধ্যে কিছু কথা কাটাকাটি হলো। সেই অবস্থায় আল মাহমুদ ওই কী বলে হাসান হাফিজুর রহমানের গালে থাপ্পড় দিয়ে দৌড় দিয়ে বের হয়ে চলে গেলেন। এই ঘটনা দৈনিক বাংলায় অনেকে দেখেছে, অনেকে জেনেছে, এবং এটা একটা বড় কবিদের মধ্যে বিবাদ। তখন কেউ কেউ মধ্যস্থতা করে আল মাহমুদকে ডেকে এনে হাসান হাফিজুর রহমানের কাছে ক্ষমা চেয়েছেন এবং আমি উত্তেজনার মুহূর্তে ভুল করেছিলাম, আমাকে মাফ করে দেয়। এই কথার পরে এই বিবাদের একটা মীমাংসা হয়। এই ধরনের নানান রকম বিরোধ আমাদের সঙ্গে হয়েছে। আর এটাও ঠিক কথা, কবিতে আবেগ একটু বেশি থাকে নিজেদেরকে। কবিরা তাদেরকে ঠিক মনে করেন, সেটাকে একটু দৃঢ়তার সঙ্গে বলতে চেষ্টা করেন। এইরকম গেছে। এরপরে ওই আলী হাসান সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন। বাংলা একাডেমিতে চাকরি করতে গিয়ে আল মাহমুদ তখন অসুবিধা বোধ করেন। তিনি আবার চিটাগাঙ্গে সৈয়দ আলী হাসানের সাথে দেখা করেন। তখন বই ঘর বলে একটা পাবলিশ হচ্ছে এই চট্টগ্রামে। তো আলী হাসানের তাকে অনুরোধ করলেন যে আপনারা আল মাহমুদকে এই রাখেন, বাংলা একাডেমিতে প্রযুক্ত ভালো প্রযুক্ত পাবে, আপনাদের এখানে দরকার। তো সেই হিসেবে আলী হাসানই তাকে আরেকটা চাকরির ব্যবস্থা করে দেন। এইভাবে আল মাহমুদ চলেছেন। তো গণকণ্ঠের যখন সম্পাদক ছিলেন তখন গণকণ্ঠ পত্রিকা খুব উগ্রতার সঙ্গে, খুব মানে দৃঢ়তার সঙ্গে সরকারের বিরোধিতা করত। সম্পাদক হিসেবে আল মাহমুদের নাম ছাপা হতো, তিনি অভিযোগ দিতেন, কিন্তু আল মাহমুদ এটা সম্পাদনা করার দায়িত্ব আসলে পালন করতে পারেননি। উনারাই পালন করে তাদের নামটা ছেপেছে। তো সেই অবস্থায় হঠাৎ এই আল মাহমুদ সম্পাদক তার বিরুদ্ধে একটা মামলা করলো আমেরিকা থেকে কেউ। তখন ওই মামলায় তার জেল হলো, 1 বছরের জেল হলো। তো ওই সময় আল মাহমুদের ছেলে মেয়ের সংখ্যা বেশি ছিল তুলনামূলক ভাবে। পরিবারের কোনো আয় নেই, আল মাহমুদ যা রোজগার করছে চলছে, তার পরিবার খুব বিপর্যয়ে পড়েছে। তখন আমরা অনেকে কিছু টাকা নিজেদের দিয়ে আল মাহমুদের স্ত্রী সন্তানাদি যাতে থাকতে পারে সেটার ব্যবস্থা কেউ কেউ করে। ওই গণকণ্ঠ পত্রিকার লোকেরাই এটা ইনিশিয়েট করেছে, আমাদের অনেকের কাছ থেকে কিছু কিছু টাকা দিয়ে তাকে চালিয়েছে। তো সেই অবস্থায় আমরাও নানান দিক থেকে তদবির করেছি তাতে আল মাহমুদকে রিলিজ দেয়, মুক্তি দেয়। এবং একটা পর্যায়ে তখন কালচারাল মিনিস্টারকে ছিলেন, তার সঙ্গে আমাদের আলাপ পরিচয় কথাবার্তা ছিল। আমরা অনুরোধ করছি, তিনি বঙ্গবন্ধুকে বলে আল মাহমুদকে জেল থেকে মুক্ত করলেন। মুক্ত হয়ে আসার পরে আল মাহমুদ মনে করলেন যে এই শেখ মুজিবের সাথে দেখা করলে ভালো হবে, তিনি আমাকে জেল থেকে মুক্তি দিয়েছেন। তো যাই হোক, কষ্টের সৃষ্টি
শেখ মুজিবের সঙ্গে, প্রধানমন্ত্রী শেখ মুজিবের সঙ্গে আল মাহমুদ দেখা করে, এই পায়ে কলম বুঝাবুঝি করে খুব বিনয় প্রকাশ করে। তো সাক্ষাৎ বললেন যে তুমি এই সব পত্রিকা কেন কেনে? এগুলি তো কোনো স্ট্যান্ডার্ড পত্রিকা না, শুধু সরকারকে গালিগালাজ করে। তার মানে বলে যে আমি তো আর্থিক অনটনে ছিলাম, আমার এতটা ছেলে এতটা মেয়ে, তো এটা জীবিকার জন্য গেছি, আর এর ক্ষেত্রে এসে এখন আমি কী করবো? সব তাকে বললেন যে ঠিক আছে, তুমি শিল্পকলা একাডেমিতে যাও, আমি মোস্তফাজুল ইসলামকে বলে দিই তোমাকে একটা চাকরি দেবে। মোস্তফাজুল ইসলাম তখন ওই শিল্পকলা একাডেমির করো। তো গেলেন, আমি মোস্তফাজুল ইসলামের কাছে শুনছি যে আমার কাছে তো বঙ্গবন্ধু পাঠিয়ে দিলেন আল মাহমুদকে, তাকে কী চাকরি দেব? তার একাডেমিক কোয়ালিফিকেশন তো চাকরি দিতে গেলে দরকার হয়, তাকে কেরানির চাকরি তো দেওয়া উচিত হবে না, কারণ স্বয়ং প্রাইম মিনিস্টার বলেছেন তাকে চাকরি দেওয়ার জন্য। অনেক কিছু ভেবেছেন যে তাকে অফিসার র্যাঙ্কে চাকরি দেন, অ্যাজ অ্যান অফিসার। তো সেখান থেকে কিছুদিন পরে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেন একটা রায়। তো সেই সময়ে করলেন, ওই সেই সময়ে তিনি ওখানে একটু জীবনের আর্থিক নিরাপত্তা পেয়েছেন, চাকরি পেয়ে বেশ আনন্দের সাথেই তখন সময় কাটিয়েছেন। ওই অবস্থায় বঙ্গবন্ধু এরা তো সরকারও বিখ্যাত হলো, বঙ্গবন্ধুকে মেরে ফেলল। তখন আল মাহমুদ খুব মানে বিপর্যস্ত অনুভব করে কী করবেন না করবেন এগুলো নিয়ে। তো ওই অবস্থায় জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসছেন, তখন জিয়াউর রহমানের সাথে দেখা করে এবং বললেন এইটা হইটা সেটা মানে আমার কষ্ট। তো জিয়াউর রহমানও যে একজন কবি ছিলেন, তিনি সেখানে তো তাকে আমি কিছুটা সাহায্য করব, একটা মানে আয় যাতে তার হয়, কিন্তু তার একটা কাজও দরকার। কি? জিয়াউর রহমান তাকে বললেন যে একটা সাংস্কৃতিক সংগঠন এই সাংস্কৃতিক সংগঠন আপনি গড়ে তুলবেন, আপনার সঙ্গে আরও দু একজন তাদের নাম হলেন। তো আল মাহমুদ সেটা রাজি হলেন। এই বিএনপির একটা অর্গানাইজেশন ছিল না, জাসাস, হ্যাঁ, জাতীয়তাবাদী, হ্যাঁ। তো ওই মানে সংগঠনটা গড়ে তোলার দায়িত্ব দিলেন আল মাহমুদকে। এবং হ্যাঁ, হ্যাঁ, সেই অবস্থায় আল মাহমুদকে একটা ইয়ে দিলেন, কি প্রমোশন, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেন। তো তাদের কাছে তার সুবিধাই হলো, একটা প্রমোশন পেয়েছেন এবং এই যে জাসাস বলে অর্গানাইজেশন, এটা আল মাহমুদের নেতৃত্বে গড়ে তুলল। আল মাহমুদ হচ্ছে প্রেসিডেন্ট এই সংগঠনে, আর কে ছিল সেক্রেটারি রহমানের পরে। তো জিয়াউর রহমানের কাছ থেকে এই ব্যাপারটা পেলেন এবং জিয়াউর রহমানের অনুরোধে তিনি এই সাংস্কৃতিক সংগঠনটা করেছিলেন। এটার প্রথম পর্যায়ে বেশ কিছু কাজকর্ম ছিল, অন্তত জিয়াউর রহমান জীবিত থাকাকালে কথা অন্যরকম হয়ে যায়। আল মাহমুদ শিল্পকলা একাডেমিতে যে চাকরি পেয়েছেন সেই পর্যন্ত তার রইল। এরশাদ ক্ষমতায় আসছেন। তো আল মাহমুদ এরশাদের কাছে গেলেন একইভাবে। এরশাদ তাকে বললেন যে আমি আপনাকে ওই ডেপুটি ডিরেক্টর, এশিয়ান ডেপুটি ডিরেক্টর পদে উন্নীত করে দেব। তো ওই এরশাদের সাথে সম্পর্ক রাখছে এবং ওই ধারায় তিনি চাকরিতে উন্নতি করে শেষে বোধ হয় ডিরেক্টর কি ছিল না, ওই ডেপুটি ডিরেক্টর, এশিয়ান ডেপুটি ডিরেক্টর হলে। এইভাবে আল মাহমুদের মানে এই যে দারিদ্র, যে কাটাবার একটা উপায়, অনেকে তখন নির্ণয় করছে কেন এরকম সরকারের কাছে যাবে। আবার এটাও বুঝছে যে জীবিকা নির্বাহ করা তো দরকার, আর মাহমুদের সুযোগ সুবিধা ছিল না, একাডেমিক লেখাপড়া করতে পারেননি, কিন্তু এদিকে সেটা কোনো অন্যায় হয়নি, জীবিকার জন্য মানুষ পায়, এরকমভাবে দেখা। তো জিয়াউর রহমান যখন মারা যান তখন এরশাদের সাথে দেখা করেছে। এরশাদ তাকে আরেকটা পদবি দিতে দিয়ে এই অগ্রসর হলেন। এবং এটা একটা জীবনী বলতে আল মাহমুদের কবিতা লেখা এবং সেদিকে এই উপন্যাসের মধ্যে কিছু লেখা, ছোট গল্প লিখছেন, উপন্যাসও লিখছেন যেটা, সবটা মিলে তাদের একটা সাহিত্য মনস্কতা এটার প্রকাশ পেয়েছে। এবং তিনি যে অন্যদের থেকে অসাধারণ মেধাবী প্রতিভাবান, এটাও প্রমাণিত হয়েছে। এইভাবে যেতে যেতে আল মাহমুদকে কি পুরস্কার পেলেন সরকার থেকে, এগুলো নিয়ে অনেক ঈর্ষা ছিল। আমি একদিন কোনো একটা রাস্তা দিয়ে
হেঁটে হেঁটে এটা আসছে না, আবার আল মাহমুদ ওর দিক থেকে আমার সামনে এগিয়ে যাবে, এর মধ্যে আমাকে আটকাবেন যে প্রধান ভাই একটা কথা শোনেন। কী কথা? যে আপনার হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদের কবি বলে পরিচিত ছিলেন, অন্যান্য লেখা লিখতেন, পণ্ডিত কবি। তো আমাকে নিয়ে এই কয়েকটা কবিতা লিখেছে, আমাকে গালিগালাজ করলে আমি সহ্য করতাম, কিন্তু আমার বাবা মাকে পর্যন্ত গালিগালাজ করছে। আমি এই কবিতাটা আমি এর আগে পড়েছিলাম, এবং হুমায়ুন আজাদ এই কবিতা লিখেছে, এটাতে অনেকে খুব নিন্দা করেছেন যে এইরকমটা কেন লিখেছেন কবি। আবার কেউ কেউ প্রশংসাও করেছেন যে সরকারি দলের লোক কবিতারা সরকারি জব কাছে থাকে, এই জন্য নিন্দাও করেছেন। তো আল মাহমুদ একেবারে কেঁদে দিয়ে আমাকে কথাগুলো বললেন এবং বললেন আপনি কবিতাটা পড়ে বিচার করেন, আমরা সংসারে বাঁচবো না, কেবল ওরা বাঁচবে, এইসব কথাবার্তা বলি। আমি কবিতাটা আগে পড়েছিলাম, আমি আল মাহমুদকে নানানভাবে কিছু সান্ত্বনা দেয়, আপনি তো অনেক বড় একজন কবি, আর হুমায়ুন আজাদকে বলেছে এটা হুমায়ুন আজাদ অপরাধমূলক কাজ করছে, আমাদের লেখক সমাজ এটা বুঝবে। এইসব কথাবার্তা বলে আমি চলে আসলাম, এবং আমি দেখলাম যে প্রকৃতপক্ষেই আল মাহমুদ চোখের থেকে পানি খেয়ে কান্না করছে। তো এইরকম অনেক ঘটনা গেছে, কোনো কোনো লোকের থেকে তিনি নিন্দা এবং নানানভাবে বিপর্যয় ভোগ করেছেন। কারোর জীবনে তো খুব শান্তিপূর্ণ যায় না, বিপদ আপদ আসে। আল মাহমুদ এই সব বিপদ আপদ কবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন।